Mystery Lane. Mystery Lane. Down Mystery Lane. Mystery ডাউন মিস্ট্রি লেন আপনাকে স্বাগত জানায়। আরও ভালো ভালো গল্প পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। আজ আপনারা শুনবেন শোভন নস্করের লেখা ইয়াকুব ও রাশিয়া। অমিতের চরিত্রে শুভজিৎ সাধু, রবার্টের চরিত্রে অনুপম মুখার্জি, অরিত্র ও ইভিচের চরিত্রে তাপস ঘোষ, গল্পের সূত্রধর, কথক, কর্নেল আর ইয়াকুবের চরিত্রে আমি মনুতোষ বিশ্বাস। শুরু হচ্ছে আজকের গল্প, শোভন নস্করের লেখা ইয়াকুব ও রাশিয়া। ইয়াকুবকে প্রথমবার দেখেছিলাম সোনারপুর স্টেশনে। বছর 50 বয়স হবে, কালো পেটানো লম্বা চেহারা। তার শরীর দেখে বোঝা যেত সারাদিনের কতটা ধকল তাকে সইতে হয়। ঘরমাক্ত শরীরে ভেজা স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি পরে রিক্সা নিয়ে দাঁড়াতো স্টেশনের কাছে। সামনের বড় বড় দাঁতগুলো তার মুখের শেষ সৌন্দর্যটুকুও কেড়ে নিয়েছে। তবে ইয়াকুবের শরীরে সবচেয়ে বৈসাদৃশ্য ছিল তার বাঁ হাতটায়। কনুইয়ের পর থেকে সেটা আর নেই। এক হাত দিয়ে রিক্সা চালিয়ে দিব্যি ভাড়া কাটত। যাই হোক, সেবার আমি আর আমার এক বন্ধু অরিত্র গিয়েছিলাম সোনারপুর বিডিও অফিসের কিছু কাজ মেটাতে। অরিত্র এর আগে সোনারপুরে থেকেছে। সে চিনত ইয়াকুবকে। ট্রেনে অরিত্রই ওর কথা তুলল। কোনো বিশেষ জিনিস দেখাবে এমন ভাব করে খুশি খুশি মনে বলল, চল আজ তোকে একজনের সাথে পরিচয় করিয়ে দেব, দারুণ মজা করবে। আমার মোটা মাথায় মনে হলো নিশ্চয়ই কোনো সুন্দরী মেয়ে হবে। স্টেশনে যখন নামলাম তখনই সে ইয়াকুবের কাছে নিয়ে এলো। ইয়াকুবের ঘরমাক্ত কাঁধে সে হাত দিয়ে বলল, ইয়াকুব, তোমার খবর কি? ইয়াকুব মুচকি হেসে বলল, ভালোই চলছে অরিত্রদা, তোমার কি খবর? ইয়াকুবের মধ্যে প্যাসেঞ্জারের প্রতি সেই সম্ভ্রমটা দেখলাম না। সাধারণ ভ্যান রিক্সার মালিক হলে বাবু বলে ডাকত, কিন্তু ইয়াকুব এমনভাবে কথা বলল যেন অরিত্র ওর অনেক দিনের বন্ধু। ব্যাপারটা আমার ঠিক ভালো লাগলো না। হাজার হোক অরিত্র গেজেটেড অফিসার। এক হাত দিয়ে হলেও ইয়াকুবের রিক্সা চালানোর দক্ষতা রয়েছে। বেশ গাড়ি ঘোড়ার পাশ কাটিয়ে চলেছে সে। মে মাসের প্রচন্ড গরমে ক্লান্তি নেই তার। ঘড়ির কাঁটায় তখন একটা, বাইরে লু বইছে। ইয়াকুব মুখে একটা গামছা বেঁধে রেখেছে। প্রচন্ড তেষ্টা পেয়েছে দেখে অরিত্র ইয়াকুবের কাছ থেকে জল চেয়ে নিয়ে আমাকে দিল। কেমন ঘেন্না লাগলেও জলটা খেলাম। আমার আবার সাইনাসের প্রবলেম রয়েছে। কপালের উপরটাও কেমন চিনচিন করতে লাগলো। বিডিও অফিসে গেটের সামনে এসে অরিত্র বলল, শোন, তোকে আর ভেতরে গিয়ে কষ্ট করতে হবে না। এই চায়ের দোকানে বসে চাটা খেয়ে নে, ইয়াকুবের সাথে গল্প কর। আমার ঘন্টা দেড়েকের কাজ মিটে গেলেই চলে আসবো। ততক্ষণে মাথা যন্ত্রণাটা কেটে যাবে। এরপর সে ইয়াকুবের দিকে তাকিয়ে বলল, ইয়াকুব, তুমি এখানে থেকো, যাবার সময় 1.5 ঘন্টার ভাড়া মিটিয়ে দেবো। ইয়াকুব পান খাওয়া সামনের দাঁত দুটো বার করে বলল, ঠিক আছে অরিত্রদা। আমি চায়ের দোকানে গিয়ে বসলাম। খাঁ খাঁ রোদ্দুর ছিল বাইরে, কিন্তু ইতিমধ্যেই দেখছি আকাশে মেঘ। যাক, বাঁচা যাবে এবার।
একটা সিগারেট ধরালাম, তারপর একটা চা নিয়ে খেতে লাগলাম। আমি ছাড়া আর দুটো ছেলে মোবাইলে কি সব খুটখাট করছিল। ইয়াকুব দূরে বসে গামছা দিয়ে গা মুছছে। কেন যে আমার লোকটাকে পছন্দ হয়নি কে জানে। এর সাথে আবার কি কথা বলবো, তবে মাঝে মাঝে মনে হচ্ছিল কেন অরিত্র এর কথা বলছিল। একটা কৌতূহল কাজ করছিল। কৌতূহল নিবারণ হতে অবশ্য বেশি সময় লাগেনি। টিপ টিপ করতে করতে বেশ জোরে বৃষ্টি এলো। তৃষ্ণার্ত পৃথিবী যেন একটু প্রাণ ফিরে পেল। মাটির সোঁদা গন্ধটাও নাকে পেলাম। কুলকুল শব্দে জল পাশ দিয়ে যেতে লাগলো। ইতিমধ্যে ইয়াকুব চায়ের দোকানে ঢুকে বসল। কিছুক্ষণ পর লক্ষ্য করলাম সে বৃষ্টির দিকে ফিরে গুনগুন শব্দে কিছু একটা বলছে, পা নাড়াতে নাড়াতে। কি বলছে? কানটা খাড়া করে শুনলাম। এ কি? এ তো দেখি কালিদাসের মেঘদূতের শ্লোকগুলো দিব্যি সংস্কৃতে বলছে। যা পড়তে গিয়ে আমাদের দাঁত ভেঙে যাওয়ার জোগাড় হতো, এ তো দেখি দিব্যি বলে যাচ্ছে। তারপর জীবনানন্দের কবিতাগুলো পরপর আউড়ে গেল। শেষ হলো বোধ কবিতা দিয়ে। বড়ই কৌতূহল হলো আমার। আমি লোভ সামলাতে পারলাম না, বলেই ফেললাম, ইয়াকুব, তুমি মানে আপনি কতদূর পড়াশুনো করেছেন? সে একটু মুচকি হাসল, কাঁধ থেকে গামছা নামিয়ে বলল, তুমি করেই বলুন, রিক্সাওয়ালাদের এর থেকে বেশি সম্মান প্রাপ্য নয়। বুঝলাম তার এই পেশার প্রতি অতটা ভালোবাসা নেই। এরপর সে বলল, এইট অব্দি পড়েছিলাম দাদা। আমি একটু অবাক হয়ে বললাম, তাহলে এত কিছু জানো কিভাবে? ইয়াকুবের মনটা একটু খারাপ হলো। অন্যদিকে তাকিয়ে সে বলল, বাবা মারা গেল, উনিও তো রিক্সা চালাতেন। আমি নেমে গেলাম এই পেশায়। দিন আনা দিন খাওয়া সংসার হলে যা হয়, কাউকে না কাউকে দায়িত্ব কাঁধে নিতেই হয়। তারপর আর কি, পড়াশুনোয় ভালোই ছিলাম। বই পড়ার খুব নেশা ছিল। ডিগ্রি না পেলেও লাইব্রেরি থেকে প্রচুর বই এনে পড়েছি। একবার মাকে বলেছিলাম আবার পড়ব। বলল, তাহলে তোর মা তোর বোনকে কে খাওয়াবে? মাঝে মাঝে বুঝলেন আমার সন্দেহ হয় সে আমার মা কি না। ইয়াকুব দাঁত বার করে হাসতে লাগলো। বললাম, তারপর থেকে কি? আমার কথা থামিয়ে দিয়ে ইয়াকুব বলল, না না, এর মধ্যে বহুবার চেষ্টা করেছি পেশা পাল্টানো, কিন্তু সেটাও আমার কপালে নেই, বুঝলেন? কেন? সে অনেক কাহিনী। একবার তো রাশিয়ায় গেছিলাম। আমি শুনে মেরুদণ্ড সোজা করে বসলাম। বেটা বলে কি, রাশিয়ায় গিয়েছিল? ইয়াকুব কাটা বাঁ হাতটা তুলে দেখিয়ে বলল, এইটা ওখানকারই প্রাপ্তি। তাই নাকি? সে বড়ই ভয়ঙ্কর কাহিনী দাদা। আমি নিশ্চিত সে ভয়ার্থ কাহিনী আপনি শেষ অবধি সহ্য করতে পারবেন না। আমি চাই না সেই ভয়াবহ কটা দিন যেন আমার শত্রু হয়। পৃথিবীতে আমি হয়তো একমাত্র প্রাণী যে সেই দুর্বিষহ পরিস্থিতিতে পড়েও এখনো বেঁচে আছে। সেসব বলতে বসলে এখন সন্ধে হয়ে যাবে। ঘড়ির দিকে তাকিয়ে বললাম, এখনো 1 ঘন্টা বাকি, তুমি বলো। আর যদি অরিত্র এসেও পড়ে ক্ষতি নেই, দুজনে মিলে তোমার গল্প শুনবো। বাইরে তখন ভালোই জোরে বর্ষা নেমেছে। মাঝে মাঝে বজ্রপাতের আওয়াজ। দোকানে লোডশেডিং হয়ে প্রায় অন্ধকার পরিবেশে একটা বিড়ি টেনে তার গল্প বলা শুরু করলো ইয়াকুব। তখন ওই 94 সাল হবে। ভ্যান আর রিক্সা চালিয়ে সারাদিন ইনকাম করতাম। বাড়ি এসে পড়াশুনো করতাম। প্রচুর বই। এতে জ্ঞান হয়তো আরোহণ হলো, কিন্তু এর খারাপ দিকও রয়েছে। সাধারণ ভ্যান রিক্সা ইউনিয়নের আড্ডায় আমি বেমানান হয়ে যেতে লাগলাম। শিক্ষা মানুষকে অনেক সময় আলাদাও করে। তাই ওসব কাজ ছেড়ে দিয়ে হোটেলে ছোটোখাটো কাজ বা চৌকিদারের কাজও করতে লাগলাম। বাবা একটা পয়সাও রেখে যায়নি, এদিকে একটা বোন রয়েছে মাথার উপর। অনেক কষ্টে কিছু টাকা জোগাড় করে বোনকে বিয়ে দিলাম। কদিন পর মাও মারা গেলেন।
বিশাল বিশ্ব সংসারে আমি তখন একা। সেদিক দিয়ে একটা সুবিধাও হলো, চাপ কমে গেল। ভাবলাম বিদেশ যাব, কিছু ভালো ইনকাম করে নিয়ে এসে ব্যবসা শুরু করতে হবে। এই সময় আমার এক বন্ধু এগলাকের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সে বেটা বিদেশের দেশের মানুষ সাপ্লাই দিত। উন্নত দেশে কাজের মানুষের অভাব। সেখানে কয়েক মাস কাজ করত, একটা ভালো ইনকাম করে আবার চলে আসতো। এগলাক সেই সময় আমাকে রাশিয়ার অফারটা দেয়। সেখানে কোনো এক আর্মি ক্যাম্পে নাকি কিছু লোক লাগবে কাজ করবার জন্য। রাশিয়ার সংবিধান অনুযায়ী প্রত্যেক মানুষের কাজ পাওয়ার অধিকার রয়েছে। 1930 সালের পর সেখানে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে উঠে যায়। আমেরিকা বা আমাদের দেশে যখন মানুষ বেকারত্বে ভুগছে, তখন রাশিয়ায় 15 থেকে 25 লাখ সরকারি পদ খালি থাকে লোকের অভাবে। কম দামে বাইরের মানুষ পেলে তো তাদের সুবিধাই হয়। এক নিঃশ্বাসে বলে বিড়িটা ফেলে দিয়ে ইয়াকুব আবার বলতে শুরু করলো। ক্রেমলিন, লেনিনগ্রাদ নামগুলো যখন শুনতাম মনের মধ্যে কেমন একটা বিপ্লব বিপ্লব লাগতো। এগলাক বলেছিল সাথে মোটা জ্যাকেট নিতে, খুব ঠান্ডা সেখানে। ভেবেছিল আমি বোধহয় এত জানি না। কিন্তু ক্রেমলিন, লেনিনগ্রাদ আমাকে কে দেখাবে? আমি তো আর বেড়াতে যাইনি, গিয়েছি কাজে, তাও অন্যের পয়সায়। আমার সাথে ছিল আরো 4 জন, সমীর, অমিত, শঙ্কর আর এগলাক। এগলাকের বয়স বছর 40 হলেও বাকিদের বয়স আমার মতনই, ওই 25-26 হবে। সকলেই পড়াশোনা জানা ছেলে, কিন্তু গরিব বলে পেটের টানে আজ এখানে। মস্কোতে যখন পৌঁছলাম সকালের দিকে, তখন আমাদের রাস্তা অনেক দূরে। যেতে যেতে হয়তো আরো 2 দিন হয়ে যায়। যে জায়গাটা ম্যাপে দেখতাম সেখানে পা দিয়ে দাঁড়িয়ে আসি ভাবতেই কেমন হচ্ছিল। কিন্তু এপ্রিল মাসেও সেখানে আমাদের মতন কলকাতার লোকের পক্ষে ঠান্ডাই বটে। পুরনো জ্যাকেটটা গায়ে ভালো করে জড়ালাম। মনে পড়ে গেল সেই 2য় বিশ্বযুদ্ধের কথা। ঠান্ডাতেই কুপোকাত হয়ে গেছিল হিটলারের সৈন্যরা। রাশিয়া ভাঙার আগে পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশ ছিল। এখনো তার ঠাটবাট বজায় আছে। উঁচু প্রাচীন বাড়ি চারদিকে ভর্তি। এগলাক কোথা থেকে একটা পুরনো গাড়ি জোগাড় করলো। ড্রাইভারটি বুঝলাম এগলাকের পূর্ব পরিচিত। তার নাম সের্গেই। এই 35 বয়স, বেশ চট্টভট্ট। লাল রঙের এক পশমের জ্যাকেট গায়ে দিয়ে সে গাড়ি চালাচ্ছে। ইংরাজিটা ভালোই জানে, সম্ভবত সেই আমাদের গাইড। ইংলিশে বোঝাচ্ছিল রাশিয়ায় কত রকমের ভদকা পাওয়া যায়, সেগুলো খাবার নিয়ম, আরও কত কিছু। আমাদের গন্তব্যস্থল ছিল ভলগা নদীর তীরে সারাটভ। তার আগে যাব রেইজান, তারপর পেনজা, সেখান থেকে সারাটভ। পথের ধারে সুন্দর অজানা ফুলগুলো দেখতে দেখতে চলেছি। এসব ফুল কলকাতার দোকানে দেখেছি, সম্ভবত টিউলিপ জাতীয় ফুল। অমিত বেশ ঠান্ডা প্রকৃতির ছেলে, শঙ্কর আবার বেশ ডাকাবুকো। কিন্তু সমীরকে আমার ঠিক পছন্দ হলো না। খুব ভালো মানুষ সে নয়। ফুল গাছ আর মাঠের পর দেখা যেতে লাগলো পাইন গাছের। যাই হোক, এই মনোরম দৃশ্যের শেষে কি ভয়াবহ সময় অপেক্ষা করছিল তা কি আর জানতাম। একটা পা বেঞ্চির উপর তুলে আরেকটি পা ছড়িয়ে দিল ইয়াকুব। আমার দিকে তাকিয়ে বলল, একটা সিগারেট হবে? আমি পকেট থেকে একটা সিগারেট বার করে দিলাম। বৃষ্টি তখনও ঝমঝম করে পড়ে চলেছে। মাঝে সাঝে ছাট এসে গায়ে লাগছে। পাশে থাকা বিরাট বট গাছটার জন্য অনেকটা পাঁচড়। মাঝে মাঝে বজ্রপাতের আওয়াজও হচ্ছে। ইয়াকুব বলল, আসলে সেসব কথাগুলো মনে পড়লি এখনো কেমন ভয় করে, তাই সিগারেট চাইলাম। আমি জিভ কেটে বললাম, আরে ছাড়ো সব। তারপর কি হলো বল? ইয়াকুব আবার বলা শুরু করলো, চলেছি। সন্ধে হয়ে গেল শুধু রেইজান অবধি পৌঁছতে। এদিকে টুকটাক লোকের অভাব নেই। মুশকিলটা হলো, বলতে গেলে কেউই ইংরাজি জানে না। বাঙালি সবাই আমরা, তাই চায়ের খোঁজ করতে লাগলাম। সের্গেই অনেক কষ্ট করি চায়ের ব্যবস্থা করলো বটে, কিন্তু সে মুখে দেওয়া গেল না। অগত্যা সরাইখানা থেকে কফি জোগাড় করে রুটি দিয়ে খেলাম। রাতে ওখানেই থাকার ব্যবস্থা হয়ে গেল। সকালে আবার গাড়িতে বার হলাম। আস্তে আস্তে জনবসতি একদম কমে আসছে। এদিকটা একটু ফাঁকা, মলিন হয়ে যাওয়া সবুজ মাঠ ধুধু করছে।
পেনজাই যখন পৌঁছলো তখন বিকেল। সের্গেই জানালো এখান থেকে আর 70 কিলোমিটার দূরে সারাটভ, তারই 20 কিলোমিটার আগে আমাদের গন্তব্য, অর্থাৎ যেতে হবে এখনো প্রায় 50 কিলোমিটার। দূরত্বটা অতটা সমস্যা ছিল না, কিন্তু সমস্যা হলো যে রাস্তাটা বনের মধ্য দিয়ে। রাশিয়ায় সন্ধ্যেটা একটু দেরিতে হয়, 7:30 পৌনে 1টা বেজে যায়। পেনজা থেকে কিছু খেয়ে বার হলাম। জঙ্গলটা বিশাল বড় বড় পাইন জাতীয় গাছে ভর্তি, তার নামও জানি না। নিস্তব্ধতা মাঝে মাঝে ভেঙে দিচ্ছে ঘরে ফেরা পাখির ডাক। রাত নামলে কুয়াশা আর ঠান্ডায় নিজেকে গ্রহান্তরে আছি বলে মনে হয়। আমি একটু অধৈর্য হয়ে বললাম, তারপর জঙ্গলে কিছু হয়েছিল? ইয়াকুব মুচকি হেসে বলল, না, কিছু হয়নি। কিছুক্ষণ পর আমরা গন্তব্যস্থলে পৌঁছলাম। একটা আর্মি ক্যাম্প, চারিদিকে বেড়া দেওয়া, ভেতরে টাওয়ারও আছে। সেখানে দেখলাম একজন দূরবীন আর আলো নিয়ে বসেছিল। রাশিয়া সরকার কি করতে যে এখানে ক্যাম্প করলো তা আমার বোধগম্য হলো না, তবে খুব বেশি লোক দেখলাম না ক্যাম্পে। আমাদের নামিয়ে সের্গে চলে গেল। আমরা ভেতরে এলাম। অন্ধকারে সেভাবে চোখে আলো পড়ল না, মনে হচ্ছিল যেন এখানে কোনো ইলেকট্রিসিটি নেই। যে কটা আলো জ্বলছিল তা সব তেলের লণ্ঠন। জেনারেটরের ব্যবস্থা না দেখে বেশ অবাক হলাম। ওখানে পরিচয় হলো ইভিসের সাথে। সে বেশ হাসি খুশি লোক। ইভিস ঠিক ইংরেজি জানতো না, ভুলভাল রাশিয়ান মিশিয়ে কথা বলতো, তবে তার কথা বুঝতে আমার খুব একটা অসুবিধে হয়নি। লক্ষ্য করলাম তাদের পোশাক আশাক আধুনিক রাশিয়ান সৈনিকদের মতো নয়। আমাদের একটা ঘরে রাখা হলো। আলমারির মতো কয়েকটা বিছানা আর কম্বল দিয়েছে। অমিত, সমীর আর শঙ্কর নিজেদের মতন একটা করে বিছানা করে দিল। সেইখানে একজনকে বসে থাকতে দেখলাম। লণ্ঠনের আলোয় বসে বসে কি একটা খুটখাট করছিল। সম্ভবত কিছু যন্ত্রপাতিই হবে। বৃদ্ধ এক ইংরেজ বলে মনে হলো। গায়ে পুরনো এক পোশাক। হাই, আই এম রবার্ট। পরিচয় করলাম রবার্টের সাথে। বয়স 65 হবে প্রায়। চোখে একটা চশমা রয়েছে। পরদিন ইভিস আমাদের কাজ বুঝিয়ে দিল। আমাকে আর সমীরকে রান্নার দেখাশোনার কাজ করতে হবে। শঙ্কর আর অমিতকে বাইরে সবকিছু পরিষ্কার করা, রাতে পাহারা দেওয়ার কাজ দিল। একটা কথা বলে রাখা ভালো, আমার সাথে যারা গিয়েছিল তাদের সঙ্গে আমি খুব বেশি যাকে বলে বন্ধুত্ব গড়ে তুলতে পারিনি। হয়তো তারা বিভিন্ন জেলা থেকে এসেছিল বলে। মোটমাট কথা, টাকার জন্য এসেছি। 1 লাখের সঙ্গে চুক্তি অনুযায়ী এখানে 4 মাস থাকতে হবে, তার জন্য প্রায় 1 লাখ টাকা পাবো। ওই টাকা তখন অনেক দাম। সকালে আর্মি ক্যাম্পটা ঘুরে ঘুরে দেখলাম। বিশেষ কিছুই নেই, কয়েকটা ছোট ছোট ঘর। পাণ্ডব বর্জিত এই জঙ্গলে কোনো ইলেকট্রিসিটি ছিল না। কাঠের বেড়ার বাইরে ছিল বিশাল জঙ্গল। আমাদের রান্নার ঘর থেকে সবকিছু সুবিধাই ছিল। চিকেন কিয়ে বিফ আর ক্যাবেজ রোল বানাতে হতো। সবই প্রায় শিখিয়ে দিয়েছিল ইভিস। পুরো ক্যাম্পে আমরা ধরে মাত্র 15 জন হবে। তার মধ্যে লিডার হচ্ছে জলসোভিচ। সোভিচ মাঝ বয়সী, তার ঠাটবাট দেখলেই বোঝা যেত সেই ছিল মেজর। সবাই তাকে কর্নেল বলতো। ইয়া মোটা গোপ দেখে স্টালিনের কথা মনে পড়তো। খেতে দেওয়ার সময় আমাকে দেখে বলল, আর ইউ ইন্ডিয়ান? আমি বললাম, হ্যাঁ। ভদ্রলোক খুব খুশি হলেন। গান্ধীর কথা বললেন। তিনি ইন্ডিয়ানদের নাকি খুব ভালোবাসেন। আমিও যে লেনিন, স্টালিনের ভক্ত সেগুলো বললাম। ভদ্রলোক অবশ্য খুব একটা খুশি হলেন না, বরং মুচকি হাসলেন। 80-র দশকে রাশিয়ান পত্রিকাগুলো পড়তাম। আমি জানতাম রাশিয়ার 1000 জনের মধ্যে 990 জনই শিক্ষিত। পৃথিবীতে আর কোনো দেশই এমন নেই। কর্নেলও তার ব্যতিক্রম নয়। আমার মুখে টলস্টয়, ভস্টেভস্কি, তুর্গেনেভের কথা শুনে প্রায় জড়িয়ে ধরেন আর কি। খুব জলদি তার সঙ্গে আমার খুব বন্ধুত্ব হয়ে গেল। আমার যোগ্যতায় 8 পাস শুনে স্তম্ভিত হয়ে গেলেন। বললেন, বাবা, ভারতে 8 পাস মানুষদের এত জ্ঞান! কয়েকদিন ভালোই গেল। আমার রান্না ছাড়া তেমন কোনো কাজ ছিল না। ক্যাম্পের চারদিকে ঘুরে ঘুরে দেখতাম, আর সোভিচ আর রবার্টের সাথে কথা বলতে বলতে চলে যেত সময়। রবার্টও তো কথা বলতো না, সে নাকি ডাক্তার। এখানে কেন কিভাবে এলো তাই এক রহস্য।
বেড়ার বাইরের পরিবেশও বেশ রহস্যময়। আমাদের ওই দিকে যাবার অনুমতি ছিল না। সপ্তাহখানেক এভাবে যাওয়ার পর একদিন ভোরে অমিত এসে আমাকে বলল, জায়গাটা ভালো লাগছে না ইয়াকুবদা? আমি বললাম, কেন? কাল রাতে আমি টাওয়ারে ছিলাম, রাত 2টো প্রায়, ঠান্ডায় কাঁপছি আর জিমাচ্ছি। শঙ্কর তখন গেটে, দেখলাম জঙ্গলের মধ্যে কিছু একটা নড়তেছে। আমি এসে বললাম, আরে জঙ্গলে বাঘ ভালুক থাকবে, সেটা তো স্বাভাবিক, এত ভীতু কেন রে তুই শালা? না না, বাঘ ভাল্লুক না, বাঁদর বা হনুমানের মতন কিছু। চোখটা আবার বাঘের মতন জল জল করছিল। চাঁদের আলোয় ভালোই দেখতে পেলাম। হবে কিছু হয়তো, এত দূরের দেশ, কত সব প্রাণী আছে তা কেউ জানে, সাবধানে থাকিস। পরদিন রাতে খচর মচর কিছু শব্দ শুনে ঘুম ভেঙে গেল। জানলা দিয়ে তাকিয়ে কিছু দেখতে পেলাম না, তবে ওপরে জঙ্গলের দিকে নড়াচড়া দেখতে পেলাম। আমি যে ভুল ছিলাম সেটা পরদিনই প্রমাণ হলো। রাত 2টো বাজতে এই শব্দটা কানে পেলাম। কাঠের ঘরের ফাঁক দিয়ে বাইরেটা দেখতে লাগলাম। আজ পূর্ণিমা, বাইরে সবকিছুই দিনের মতন। 3-4 মিনিট নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইলাম কোনো এক অজানা ভয়ের উদ্দেশ্যে। পাশের নিঃশ্বাসের শব্দ পেয়ে চমকে উঠলাম। রবার্ট উঠে এসেছে, হাতে একটা রাইফেল। বিড়বিড় করে বলল, আরো 5 মিনিট ওভাবে থাকলাম দুজনে চুপচাপ। হঠাৎ এক ভয়ঙ্কর চিৎকারে ক্যাম্পের মধ্যে কিছু একটা ঢুকে গেল, অনেকটা বাঁদরের মতন। শঙ্করের উপর ঝাঁপিয়ে পড়ে তার আলো লোক দিয়ে তার বুক বরাবর ছুটে খায়। মুখটা সেখানে দিয়ে চুষে রক্ত খেতে লাগলো। চোখের পলকে এত কিছু ঘটে যাওয়ায় আমার তাই হৃৎস্পন্দন আটকে গেল। রবার্ট আর অন্যান্য মিলিটারিরা বন্দুক নিয়ে ছুটে গিয়ে গুলি ছুটতে লাগলো। আমি তখন ভয়ে মেঝেতে বসে রয়েছি। কি ছিল ওটা? রাইফেল হাতে দ্রুত ছুটে চলেছে সফিস। মুহুর্মুহু গুলি চলেছে জন্তুটির উপরে। তার কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই। সে আপন মনে খেয়ে চলেছে শঙ্করের শরীরের কাঁচা মাংস। আর তরকারির মাঝে দেখলাম সফিসের একটা গুলিতে জন্তুটির মাথার খুলি উড়ে গেল। মুহূর্তের মধ্যে সব নিস্তেজ। মিলিটারিরা নিচে নেমে এলো। আমি আর রবার্টও কাছে গেলাম। দেখলাম শঙ্করের বুক সিটে কয়েক তাল মাংস তুলে নিয়ে এসেছে। সেটা দেখেই অমিতের বমি পেয়ে গেল। বাসেই সিটকে পড়ে আছে জন্তুটা। ইভিস টর্চ জ্বালালো তার দিকে। না, সে তো কোনো জন্তু না, সে মানুষ। তবে শরীরে রয়েছে বড় বড় লোম, যেন কোনো প্রাগৈতিহাসিক মানুষ। রবার্ট এগিয়ে গেল তার দিকে। দুজনকে নির্দেশ দিল জন্তুটাকে নিয়ে আসতে। সম্ভবত সে কোনো পরীক্ষার কাজে লাগাবে। তবে কর্নেলকে দেখে মনে হলো তার কাছে এসব কোনো নতুন ব্যাপার না। বাকি রাতটুকু ঘুম আর এলো না। চাঁদের আলো ঘরে এসে পড়েছে। এপাশ ওপাশ করছি। পাটা বালিশের উপরে তুলে বসলাম। সমীর দিব্যি ঘুমাচ্ছে। রবার্ট দেখি বাইরের দিকে তাকিয়ে রয়েছে। কোন মৃত্যুদূতের অপেক্ষায় সে? হঠাৎ নিস্তব্ধতা ভেঙে আমাকে বলল, ইয়াকুব, তুমি জানতে চেয়েছিলে না আমি কেন এসেছি? হ্যাঁ। এই কারণেই। এই নরখাদকদের সন্ধান পাই আমার এক রাশিয়ান বন্ধুর কাছ থেকে। রাশিয়ার সরকারের কাছে এর কোনো উত্তর ছিল না। এর কোনো বৈজ্ঞানিক পরীক্ষাও হয়নি। আমার এখন 65 বছর বয়স। জীবনে তেমন কিছুই করতে পারলাম না। তবে চাইব যে অন্তত এ প্রাণীর রহস্যটুকু উদ্ঘাটন করতে। কিন্তু এরা তো মানুষ। মানুষ। কিন্তু আমরা এটা ভাবি না পাখির মধ্যেও যেমন অনেক ভাগ থাকতে পারে, মানুষের মধ্যেও তেমন থাকতে পারে। তাদের মধ্যে যেমন কিছু পাখি হিংস্র, আমাদের মধ্যেও তা কেন থাকবে না? পরদিন সন্ধ্যাবেলায় ফায়ার প্লেসের সামনে বসে রয়েছে কর্নেল সফিস। হাতে ভদকার গ্লাস, মাথায় পশমের টুপি আর গায়ে লম্বা ফারকোট।
প্রায় মাতাল অবস্থায় তিনি তখন একা, যেন কোনো অজানা অনুশোচনায় বিধ্বস্ত। অন্ধকার ঘরে শুধুই ফায়ার প্লেসের আলো। আমি কাছে গিয়ে বললাম, কর্নেল, এবার উঠুন, অনেকটা খেয়েছেন। পাপ, পাপ, বুঝলে ইয়াকুব, পাপ কাউকে ছাড়ে না। সব সব পাপের ফল। হাত ধরে তুলতে গেলাম তাকে, কিন্তু হাতটা দূরে সরিয়ে দিয়ে বললেন, এখানে একটু বসো ইয়াকুব, কথা আছে। তুমি তো আছো এখানে, যার সাথে একটু কথা বলে শান্তি পাই। বলুন কর্নেল। কর্নেল হেলান দিয়ে সিগার ধরিয়ে বললেন, জানো আমি কে? মানে? হোয়াইট আর্মির নাম শুনেছ? হোয়াইট আর্মি? কই না তো কর্নেল। না জানারই কথা। ইতিহাসে কত যুদ্ধ প্রতিদিন হয়ে যাচ্ছে তার কটা খবরই বা আমরা রাখি। যে যুদ্ধে রাজা মরেছে, নেতারা ভুগেছে, তার কথাই আমরা বেশি মনে রাখি। কিন্তু সমাজের নিচের তলাতেও যুদ্ধ চলছে সব সময়। রাশিয়ার রাজতন্ত্র শেষ হয়ে গেছে অনেক আগেই। লেনিনের বলশেভিক দলের উত্থান হয়েছে তখন। এদিকে হোয়াইট আর্মিরও উত্থান শুরু হয় সেই সময়ে। তারা কমিউনিস্ট বিরোধী রাজতন্ত্রের সমর্থক। বলশেভিক দলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে 1917 সাল থেকে। 1924-এ লেনিনের মৃত্যুর পর এই পেনজা আর সারাটভের দিকে ভয়ানক গৃহযুদ্ধ শুরু হয়। এই হোয়াইট আর্মির অন্যতম নেতা ছিলেন অ্যান্তন ইভানোভিচ দানিকিন। যাই হোক, যুদ্ধ তো শেষ হয়ে গেল, কিন্তু এর প্রভাব পড়ল পরবর্তী 10-15 বছর ধরে। প্রচন্ড দুর্ভিক্ষ শুরু হলো। এখানকার মফস্বলের মানুষরা খিদের জন্য কুকুর, বেড়াল, ইঁদুর, এমনকি কাদামাটি খাওয়া শুরু করল। এরপরের অবস্থা আরো ভয়ানক হয়। বেঁচে থাকার জন্য মানুষ মানুষকে খুন করতে থাকে এবং তার মাংস খাওয়া শুরু করে। পুলিশ মানুষ খুন করার রিপোর্ট নিতে চাইতো না, কারণ বেঁচে থাকার জন্য মানুষ খুন করা স্বাভাবিক ব্যাপার হয়ে গিয়েছিল। একবার নাকি এক মহিলাকে ধরা হয়, যিনি সংসারকে বাঁচানোর জন্য এক মেয়েকে কেটে রান্না করেছিলেন। এখানেই শেষ নয়, মানুষ কবর থেকে লাশ বের করে খাওয়া শুরু করলো। এমনই অবস্থা যে সেই সময় পুলিশ দিয়ে কবরখানা পাহারা দিতে হতো। এরপর দানিকিন মারা যান 1947 সালে। তার মেয়ে ছিলেন মারিনা দানিকিনা, যিনি হলেন আমার মা। এইসব ঘটনার প্রায় 30 বছর পর হঠাৎ সারাটভে পুলিশ এক আধ খাওয়া লাশের সন্ধান পায়। তারা ভেবে নেয় এটা কোনো জঙ্গলি জানোয়ারের কাজ। প্রায় 20-25টা লাশের খোঁজ পাওয়ার পর তারা তন্ন তন্ন করে খুঁজেও কিছু পেলেন না। এমনকি কেউ হিংস্র জন্তুও দেখেনি। এর ঠিক 5 বছর পর আবার একই ঘটনা ঘটতে থাকে। রাশিয়ান সরকার অনেক সেনা পাঠিয়েও কিচ্ছু উদ্ধার করতে পারেনি। ঠিক 5 বছর অন্তর অন্তর এপ্রিল মাসের পূর্ণিমার দিকে এক সপ্তাহ এমন হয়। আমি রাশিয়ার আর্মিতে ছিলাম। ঘটনা জানার পর আমি বুঝতে পারি কাদের জন্য এসব হয়েছে। দাদুর পাপের প্রায়শ্চিত্ত করতে 10 জনের একটা আর্মি দল গঠন করলাম। বারবার চেষ্টা করেও রাশিয়ান সরকার যখন হাল ছেড়ে দিয়েছে, আমি তখন এই পুরনো ক্যাম্পটাই এলাম। আমি জানি ওরা কারা। ওরা সেই নরখাদকদের বংশধর। সব ঠিক হয়ে যাবার পরও নরমাংসের লোভ তারা সামলাতে পারেনি। তারা এই জঙ্গলের কোনো গুপ্ত জায়গায় থাকে। প্রতি 5 বছরে একবার তারা সেই লালসা মেটায়। সব শোনার পর আমি কিছুক্ষণ স্তম্ভিত হয়ে বসে থাকলাম। বললাম, কর্নেল, আমি চলে যেতে চাই। কর্নেল মুস্কি হেসে ফায়ার প্লেসের দিকে তাকিয়ে বললেন, কোথায় যাবি ইয়াকুব? সবাই তোমার জন্য ওত পেতে বসে আছে। আমি ভয়ে ঢোক গেলাম। এমন ভয় জীবনে কোনোদিন পাইনি। অনেক মৃত্যু চোখের সামনে দেখেছি,
কিন্তু শঙ্করের মৃত্যু আমার রক্ত জল করে দিয়েছিল। সত্যি মৃত্যু এত ভয়ঙ্কর হতে পারে জানতাম না। ভোরে অমিতের সাথে দেখা হতে বুঝলাম সে ভয়ানক মানসিক অশান্তিতে আছে। আমাকে বলল, আর এখানে থাকতে চাই না ইয়াকুবদা, তুমি তো কর্নেলকে ভালো করে চেনো, বলো আমাদের ছেড়ে দিতে। চাই না টাকা, এর থেকে ওই অফিসের গেটম্যান হওয়া অনেক ভালো ছিল, কম টাকা পেলেও শান্তি ছিল। উফ, কি কুক্ষণে যে এলাম, ভগবান ঠিক শাস্তি দিয়েছে আমার, বুঝিয়েছে টাকা সব না। আজও আমি বনের মধ্যে নড়তে দেখেছি, আর পাচ্ছি না ইয়াকুবদা, প্রচন্ড ভয় করছে। তাকে জড়িয়ে ধরে শান্ত করলাম, বললাম, অমিত, আমি কর্নেলের সাথে আগে কথা বলেছি। কর্নেল বলেছে বাইরে আরো অনেক রিস্ক। তাহলে কি করব? কর্নেল বলেছে 1 সপ্তাহ এরকম হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। পরদিন সকালে শঙ্করকে দাহ করা হলো। হিন্দু বলে এটুকু সম্মান তারে দেওয়া হলো। বিকালে রবার্টের সাথে দেখা হলো। সে সেই নরখাদকের ময়না তদন্ত করেছে। বলল, মানুষের সাথে বিশাল কিছু পার্থক্য নেই, তবে মানুষের থেকে তাদের মাসেলের জোর বেশি, আর মাসেলের আকারও বড়, আর ব্রেনে ঘিলুর পরিমাণ কম, মানে তাদের বুদ্ধির ঘাটতি আছে। আমি রাত প্রায় 10টা অবধি কর্নেলের কাছে থাকি। ওনাকে খাইয়ে তারপর ঘরে ফিরি। মাঝে 200 মিটারের ফারাক। ঘাসের উপর দিয়ে চলেছি, এমন সময় সেই খসর মসর শব্দ পেলাম আমাদের ঘরের পেছনের অন্ধকার জায়গাটা থেকে। আমার রক্ত আবারও জল হয়ে গেল। ভয়ে ভয়ে টর্চটা ওইদিকে জ্বালতেই সে আমার দিকে তাকালো। বৃহৎ জল জলে চোখে বিরক্তি আর রাগের চাপ, মুখে লেগে আছে রক্ত। কোনো এক সৈনিককে মেরে তাড়িয়ে আহার করতে ব্যস্ত ছিল। আমি ভয়ে ঘরের দিকে দৌড়লাম। ঘরের মধ্যে ঢুকেই দরজায় সিটকিনি আটকে দিলাম। কি দেখলাম আমি নাস্তিক, কিন্তু সেদিন মনে হলো এ ভয়ের হাত থেকে যেন ঈশ্বর এসে বাঁচালো আমারে। ভেবেছিলাম এই রাতের মতন কাহিনী শেষ, কিন্তু আমি ভুল ছিলাম। বাকি রাত্রে যা হলো তার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। এরপর ঘটতে লাগলো আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্করতম সময়। সেই দীর্ঘ রাত আমার জীবনে আগে কখনো ঘটেনি। হে আল্লাহ! একটা দীর্ঘশ্বাস ফেলল ইয়াকুব। ঘরে আসার পরও খচর খচর আওয়াজটা শুনছিলাম, অর্থাৎ এখনো নরম মাংস সিঁড়ে সিঁড়ে খাচ্ছে। এই অবস্থায় ঘুম আছে কোনো প্রাণী? রবার্ট দেখলাম বিছানায় বসে, সমীর যথারীতি ঘুমোচ্ছে। সে একটা নির্দয় বিবেকহীন মানুষ, এখনো তার কাছে অর্থটাই বড় হয়ে দাঁড়িয়েছে। রাত তখন 1টা, হঠাৎ একটা গুলির আওয়াজ পেলাম। একটু পর আবার একটা। কান খাড়া করে শুনছি, যেন জমদূত এসে মৃত্যু ঘন্টা বাজিয়ে চলেছে। ক্রমশ বেড়ে চলেছে শুল্ক। রবার্ট ও আমি উঠে দাঁড়িয়ে আবার জানলার কাছে গেলাম। আবার সেই ভয়ঙ্কর দৃশ্য, তবে এবার আরো হাড়হিম করা। ক্যাম্পের উঠোনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নরমুণ্ড আর শরীরের বিভিন্ন অংশ, কোথাও হাত, কোথাও বা পা। আর উঠোনে হামাগুড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছে কয়েকটি নরখাদক। চাঁদের আলোয় পরিষ্কার দেখলাম একজন মহিলা তাদের মধ্যে। শরীরে কোনো বস্ত্র নেই, সাথে 2 7-8 বছরের বাচ্চা। তারা একটা পা মুখে দিয়ে চিবোনোর চেষ্টা করছে। সে কি ভয়ঙ্কর! না, এরা তো মানুষ নয়। মানুষ হলে এরা এমন করতে পারে? রবার্ট আস্তে আস্তে বলল, জানি তুমি কি ভাবছো, এরা মানুষ কিনা, তাই তো? হ্যাঁ, এরা মানুষ। মানুষের মাংস এদের যেমন শক্তিশালী করেছে, তেমনই করেছে অমর। কিন্তু কিন্তু সৈন্যগুলো সব কোথায় গেল? ইয়াকুব, আমাদের কিন্তু বাইরে যেতে হবে। আমি শুনে চমকে গেলাম। এখন বাইরে? রবার্ট আমার হাত ধরে টেনে হিসেবে বাইরে আনলো। পেছন দিয়ে লুকিয়ে লুকিয়ে সেনাদের ঘরে ঢুকতে গেলাম। আমার থেকে কয়েক হাত দূরেই তারা মহানন্দে নরভোজন চালাচ্ছে। ঘরটার কাছে এসেই ঠেলা দিতে দেখলাম অজস্র লাশের সরাসরি। তাদের পুরো শরীর চিরে ফেলা হয়েছে, কাউকে পিষে দেওয়া হয়েছে।
হঠাৎ অন্ধকারে আবার সেই খচর খচর শব্দ পেলাম। রবার্ট নিঃশ্বাস বন্ধ করে ঘরের কোণার দিকে আলো ফেলতে দেখলো আর এক নরখাদক সেখানে ভোজনে ব্যস্ত। আলো ফেলতেছে, ঘুরে তাকালো আমাদের দিকে। আমরা ভয়ে কাঠ হয়ে গেলাম। লাইট অফ করার মতন ক্ষমতা ছিল না। সেই জল জলে বৃহৎ চোখ যেন আমি আগে কোথাও দেখেছি। হ্যাঁ হ্যাঁ, কয়েক ঘন্টা আগেই দেখলাম তার ঘরের পেছনে। উফ, তখন যে কেন সবাই ডেকে দিলাম না, এরই কাজে সব। যাই হোক, মৃত্যু তখন চোখের সামনে। সে আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো আমাদের দিকে। তার লোম ও শরীর নিয়ে যখন এগিয়ে আসছিল, তখন মনে হচ্ছিল কোন বাদর বা হনুমান জাতীয় প্রাণীকে জোর করে দুপায়ে হাঁটানো হচ্ছে। সেই মুহূর্তে খুব দেশের কথা মনে পড়ছিল আর অনুশোচনায় ভুগছিলাম। এই জীবনের মূল্য কি তা ওই কয়েক সেকেন্ডেই বুঝে গিয়েছিলাম। হঠাৎ একটা গুলি পেছন দিক দিয়ে এসে তার মাথাটা ভেদ করে গেল। মুহূর্তে লুটিয়ে পড়ল জন্তুটা। ঘরের আর এক কোণা থেকে গুলিটা ছুঁড়েছিল ইভিস। সে রক্তাক্ত। কাছে গিয়ে দেখলাম তার শরীরের অর্ধেক অংশ নেই। কেউ যেন ছিঁড়ে নিয়েছে সেটা। ইভিস আমার দিকে কেমন ভাবে তাকিয়ে রইল, সে দৃষ্টি আমি আজও ভুলতে পারি না। এখনো স্বপ্নে দেখি। রাইফেলটা নামে ইভিস কোনো রকমে বলল, আধ ঘন্টা আগেই নরখাদকগুলো ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকেছিল। সৈন্যরা খাওয়া দাওয়া করতে ব্যস্ত ছিল। কে জানতো নরকের কীটগুলো গায়ে অত জোর। কিছু বুঝে ওঠার আগে দ্রুত সব শেষ হয়ে গেল। তোমরা পালাও ইয়াকুব, তোমরা পালাও। আমরা যা ভেবেছিলাম তার থেকেও বেশি শক্তিশালী। আমি জিজ্ঞেস করলাম, অমিত কোথায় ইভিস? সে তো পাহাড়াই ছিল। আমার হঠাৎ মনে হলো ক্যাম্পের বাইরে সেই সরণ্য ছিটানো দেহের অংশগুলো কি তবে অমিতের? কি সর্বনাশ! আমার গলা শুকিয়ে গেল। দরজার বাইরে তাকিয়ে দেখলাম সেই নরখাদক মা তার সন্তানরা দিব্যি নরভোজনে ব্যস্ত। যেন বহু বছরের খিদে তারা জমিয়ে রেখেছিল। সফিস বলেছিল তারা 5 বছর অন্তর বার হয়। তবে কি এটা 5 বছরের খিদে? কর্নেলের কথা মনে আসতেই আমার মেরুদণ্ড সোজা হয়ে গেল। কর্নেল বেঁচে আছে তো? রবার্ট ইভিসকে বাঁচানোর ব্যর্থ চেষ্টা করতে লাগলো, কিন্তু একটু পরেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। অন্ধকার রক্তমাখা অভিশপ্ত ঘর থেকে বেরোলাম। রবার্টকে বললাম, তুমি সমীরকে ডেকে আনো, আমি কর্নেলদের বার করে আনছি। রবার্ট ইংরেজ। আমাদের মতন ভেতো বাঙালির থেকে সে অনেক বেশি শক্তিশালী ছিল। ঢ্যাঙা শরীর নিয়ে সে আস্তে আস্তে ঘরের পেছন দিকে চলে গেল। আমিও পা টিপে টিপে কর্নেলের ঘরের সামনে গিয়ে টোকা দিলাম দরজায়। কর্নেল, শুনতে পাচ্ছেন? বেশিক্ষণ ডাকতে হলো না, কর্নেল দরজা খুলে দিল। আমি তখন প্রচন্ড উত্তেজিত। কর্নেলের মুখে তখন পাইপ, গায়ে সেই ফারকোট আর মাথায় পশমের টুপি। আমি ছটফটিয়ে বললাম, কর্নেল চলুন, পালাতে হবে আমাদের। কর্নেল ভাবলেশীন ভাবে আমার দিকে তাকালেন, বললেন, সব কি শেষ হয়ে গেছে ইয়াকুব? আমি মাথা নিচু করে বললাম, হ্যাঁ কর্নেল, এবার আমাদের পালাতে হবে। পাইপটা হাতে নিয়ে কর্নেল বললেন, তোমরা যাও, আমাকে থাকতে হবে। না না, প্লিজ কর্নেল, চলুন আমার সাথে। কর্নেল দেয়ালের দিকে তাকিয়ে বললেন, না, আমার এখনো অনেক কাজ বাকি আছে ইয়াকুব। আমি কাছে গিয়ে তার হাত দুটো জড়িয়ে ধরে বললাম, না প্লিজ কর্নেল, চলুন, আপনারে এভাবে রাখা যাবে না। কর্নেল বিরক্ত হয়ে হাত ছাড়িয়ে নিয়ে বললেন, যাও তো, আমাকে একা থাকতে দাও। কর্নেলকে এমন খারাপ ব্যবহার করতে দেখিনি কখনো। কি হাতটা এমন চটচট করে কেন? ফায়ার প্লেসের আগুনের আলোয় দেখলাম সেটা রক্ত। কর্নেলের হাতে কি তবে রক্ত ছিল? কর্নেল, কি হয়েছে আপনার? কে মারলো আপনারে? আমি চিৎকার করে বললাম। কর্নেল শান্তভাবে বললেন, কেউ না।
আমি অবাক হয়ে গেলাম কর্নেলের হাব ভাবে। বললাম, কর্নেল চলুন, আর দেরি করা ঠিক হবে না। কর্নেল ভদকার বোতল থেকে এক পেক আমারে দিয়ে নিচে এক চুমুক দিয়ে বললেন, আরে যাবে যাবে, এই দেখো আমার ঘরটাই শুধু ইটের, বাকি ঘরগুলো সব কাঠের। আমার ঘরের দরজাটাও লোহার। এত জোর ওদের বোধ হয় নেই। তাই বলে এখানে কতক্ষণ থাকবেন? ভোরের আলো উঠলে চলে যেও। তার আগে তোমাকে আমার দাদুর কিছু গল্প বলি, শোনো। কি গল্প কর্নেল? কর্নেল আমার দিকে কাগজপত্র থেকে একটা সাদা কালো আঁকা ছবি ছুড়ে দিলেন। আমি ছবিটা ফায়ার প্লেসের আলোয় দেখতে লাগলাম। সম্ভবত সেই দুর্ভিক্ষের ছবি। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানুষের শরীরের নানা অংশ, আর সেগুলো খেয়ে যাচ্ছে নরখাদকরা। এমন সময় দরজায় আওয়াজ হলো রবার্টের। ইয়াকুব, ইয়াকুব, ইয়াকুব। আমি গিয়ে দরজা খুললাম। রবার্ট হাঁপাতে হাঁপাতে বলল, সমীর নেই। আমি ধপ করে বসে বললাম, আমরা যারা এই দেশ থেকে এসেছিলাম তাদের মধ্যে শুধু বেঁচে আছি আমি। অমিত, সমীর, 1,00,000 তিনজনই নিখোঁজ। রবার্ট বলল, ইয়াকুব, আমাদের কিন্তু বাইরে যেতে হবে। কর্নেল আবার বললেন, তোমরা এই ঘরে সেফ, দুজনে বসো, ভোরবেলায় আমরা বেরোবো। কর্নেল এবার পাইপ ধরিয়ে বললেন, তো যেটা বলছিলাম আর কি, এই ছবিটা আমাকে দাদু দিয়েছিলেন। দাদু সেই সময় অনেক খোঁজ নিয়ে জানতে পারেন সব ঠিক হওয়ার পর সেই সব নরখাদকরা সভ্য সমাজে ফেরেনি, হয়তো লজ্জায় কিংবা খাদ্যাভ্যাস পাল্টে যাওয়ায়। তারা বনের মধ্যে নানা বুনো পশু ধরে ধরে খাওয়া শুরু করলো, কিন্তু 5 বছর পর নিজেদের তারা আর ধরে রাখতে পারত না, ঠিক চলে আসতো মানুষ খেতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দাদু 2-3 বছর বেঁচে ছিলেন। তখন তিনি এই জায়গায় কৌতূহলবশত অনুসন্ধান চালান, ম্যানিটারা এখন কেমন অবস্থায় আছে জানতে। তো তিনি অনেক রিসার্চ করে খোঁজ পেলেন নরখাদকরা সময়ের সাথে সাথে বার্ধক্যকেও জয় করেছে। তারা পেয়েছে অফুরন্ত শক্তি। এসব বলার সময় কর্নেল যেন অনেক উত্তেজিত হয়ে যাচ্ছিলেন। রবার্ট বলল, আপনার দাদু কি বার্ধক্যকে জয় করতে পেরেছিলেন? না, পারেনি, কারণ তার আগেই দাদুর হার্ট অ্যাটাক হয়। যাই হোক, এরপর যখন আমার বয়স 40 পার হলো, আমি অনুসন্ধান চালালাম। যা তথ্য পেলাম তাতে মনে হলো দাদু ঠিকই বলেছিলেন। তখনই এই প্ল্যানটা মাথায় আসে। আমরা একটু অবাক হয়ে বললাম, কি প্ল্যান? কর্নেল মুস্কি হেসে বললেন, কি আবার, মানুষের মাংস খাওয়ার। মানে কি বলছেন কর্নেল? মাথাটা কি খারাপ হয়ে গেল? কর্নেল একটু লজ্জিত ভাবে বললেন, আরে ভয় পেও না, প্রায় 10 বছর ধরে প্ল্যান করি, রাশিয়ান সরকারকে বুঝিয়ে এখানে আসার প্ল্যান করি। আমি জানতাম ওই হিংস্র নরখাদকগুলো আমাদের কয়েকজনকে নিমেষেই মেরে ফেলবে, আর তখনই সুযোগ। কি সুযোগ? আমরা উত্তেজিত হয়ে বললাম, মানুষকে নরখাদকদের নামে দোষ দিয়ে দেওয়ার। কাল পুলিশ এসে ভাববে তারা এসব করেছে। কর্নেলের চোখ দুটো চিকচিক করতে লাগলো। রবার্ট পাশে রেখে দেওয়া বন্দুকটা নিঃশব্দে মুঠো করে ধরল। গলাটা তখন শুকিয়ে কাঠ হয়ে গেছে। হঠাৎ কর্নেল রবার্টের হাত থেকে এক হ্যাঁচকায় বন্দুকটা কেড়ে নিয়ে বললেন, আরে তোমরা ভয় পাচ্ছ কেন? তোমাদের কাউকে তো মারবো না, আমি আগেই জোগাড় করে রেখেছি। বলে নিচ থেকে একটা কাটা হাত টেবিলের উপর রাখলেন কর্নেল। টর্চ মেরে আঙুলের আংটিটা দেখে চমকে উঠলাম, এই তো সমীরের। দুজনে ঘেন্নায় আর ভয়ে মেঝের এক কোনায় গিয়ে বসলাম। টর্চ মেরে দেখলাম সমীরের মৃতদেহটা নিচে পড়ে রয়েছে। সেই রাতের মতন ভয়ানক ভয়ঙ্কর রাত নরকেও দেখা সম্ভব নয়।
কর্নেল চেয়ারে বসে বসে হাতটা সিঁড়ে সিঁড়ে খাচ্ছেন আর বলছেন, ইয়াকুব, রবার্ট, বন্ধু তোমরাও খেতে পারো। এই সুযোগ আর পাবে না, কেউ তোমাদের কিছু বলবে না, কোনো শাস্তিও পাবে না, উল্টে লাভ করবে এক ঐশ্বরিক শক্তি। ওই ঠান্ডাতেও আমাদের দুজনের কপালে ঘাম ঝরতে লাগলো। একটা সাধারণ মানুষ কিভাবে নরঘাতক হয়ে যায় চোখের সামনে দেখেছি। রবার্ট ঘরের পাশে বমি করে দিল, যদিও সে ডাক্তার। এরপর অন্ধকারে অস্ত্রের কয়েক পোজ দিয়ে পাটা কেটে আনলেন কর্নেল। তারপর মুখে দিয়ে বলে চললেন, জানিও তোমার দেশের মানুষ, কিন্তু ছেলেটা তত ভালো না, তাই না? আমি তোমার দেশের না, তাও একটা ভালো বন্ধু পেলে কি ভালো না? ওঠার চেষ্টা করো না রবার্ট, তোমার বন্দুকটা কিন্তু আমার কাছে আছে। উফ, সে ভয়ঙ্কর রাত। প্রতিটা সেকেন্ড মনে হচ্ছিল এক একটা যুগ। রবার্ট চোখ বন্ধ করে বসে রয়েছে। কর্নেল প্রায় 2 ঘন্টা ধরে খুবলে খুবলে খেতে লাগলেন সেই শরীরের অংশ। সারা মুখে তার লেগে আছে রক্ত। আমার জায়গায় অন্য কেউ থাকলে নিশ্চিত সে পাগল হয়ে যেত। এমন সময় সেই খসর খসর শব্দটা পেলাম জানলা থেকে, যেটা আমাদের মাথার উপরে ছিল। এমন একটা ভয়ানক সময়ের মধ্যে ছিলাম যখন আমরা মৃত্যুকে জয় করে নিয়েছিলাম। শুধু চাইছিলাম এসবে শেষ হোক। কর্নেল তখন পাগলের মতন খেতে ব্যস্ত। আমি নিচু হয়ে চুপি চুপি দরজাটা খুলে দিলাম। হঠাৎ সেই জন্তুটা আমার সামনে এসে পড়ল। কর্নেল খাওয়া থামিয়ে থমকে গেলেন। বুঝলাম মৃত্যু এসে গেছে। কিন্তু গত কয়েক ঘন্টায় যা ঘটেছিল তাতে মনে হয়েছিল মৃত্যু ভয়ের নয়, সে শান্তির। তাই ভয় আমি পেলাম না। কয়েক সেকেন্ডের মধ্যেই টেবিল থেকে কাটা এটা নিয়ে নিজের হাতেই কোপ বসালাম। তারপর আমার কাটা বাঁ হাতটা ছুড়ে দিলাম কর্নেলের দিকে। কর্নেলের উপর ঝাঁপিয়ে পড়লো সেই নরঘাতক। কর্নেল বলতে লাগলেন, আমিও নর মাংস খেয়েছি, হারাতে পারবি না আমাকে। জন্তুটা কর্নেলের গলাটা কামড়ে ধরলো ঠিক পুরো জন্তুর মতো। কর্নেল ধস্তাধস্তি করতে লাগলেন। এদিকে আমি আর রবার্ট বেরিয়ে ছুট। সে ছুটা থামতেই চায় না, যেন নরক থেকে সারা পেয়েছি। কর্নেল বৃদ্ধ, এটাই তিনি ভুলে গেছিলেন। এদিকে বুঝতে পারছি আমাদের পেছনে তারা আসছে। বাগানের অন্ধকারের ভেতর দিয়ে বড় বড় গাছের মধ্যে দিয়ে দৌড়ে চলছি। দূরে পাহাড়ে পড়েছে চাঁদের আলো, আর আয়নার নেকড়ের ডাক শোনা যাচ্ছে। 1 ঘন্টা দৌড়ে চললাম। এরপর আল্লাহর দয়ায় সূর্য উঠল। আমাদের গন্তব্য ছিল সারাটপ। 20 কিলোমিটার হেঁটে অবশেষে পৌঁছলাম দুপুরের দিকে। একটা দীর্ঘশ্বাস ফেলল ইয়াকুব। আমি অবাক হয়ে ওর মুখ পানে চেয়ে আছি। কখন যে বৃষ্টি থেমে গেছে খেয়াল নেই। 1 মিনিট গেল, দুজনেই তখনও চুপচাপ। তারপর বললাম, রবার্টের সাথে তোমার আর কথা হয় না ইয়াকুব? হয়েছিল কয়েক মাস। তারপর নাকি কোটা ডিলিউশনে ভুগছিল। সেটা আবার কি? নিজেকে মৃত ভাবা। অদ্ভুত এক রূপ। জানি না ওখান থেকে হয়েছিল কিনা। ওই ঘটনার বছর 5 পর সে মারা যায়। আমি আর জীবনে টাকার পিছনে কখনো ছুটিনি। যা আছে তাতেই সুখী। জীবন বড়ই দুর্মূল্য বস্তু, যে ফিরে পায় সেই বোঝে। কিছুক্ষণ পর অরিত্র ফিরে এলো। আধ ঘন্টা পর ইয়াকুবকে বিদায় দিলাম। ট্রেনে উঠে বারবার ওর কথা মনে পড়ছিল। সত্যিই পৃথিবীতে মানুষ বড়ই অদ্ভুত। আরো অদ্ভুত তাদের বিচিত্র অভিজ্ঞতা। আমাকে মনমরা দেখে অরিত্র বলল, কিরে চুপ কেন? ইয়াকুবের এক বিভৎস অভিজ্ঞতা শুনলাম আজ, জানিস? তোকেও মুরগি বানিয়েছে? আমাকেও বানিয়েছিল প্রথমবার। আমি
অবাক হয়ে অরিত্রর মুখের দিকে চেয়ে রইলাম। তা কিসের গল্প শোনালো? রাশিয়া। আমাকে নরওয়ে শুনিয়েছিল। বেশ দারুণ বলে, কিন্তু ওর কাটা হাত? ও তো 10 বছর আগে এক অ্যাক্সিডেন্টে বেচারার হাত কাটা গেছে। আমি বোকা বনে গিয়েও মুচকি হাসলাম তার জন্য। সত্যি মানুষ কত বিচিত্র হয়। ইয়াকুব, তোমাকে সেলাম। এতক্ষণ শুনলেন শোভন নস্করের লেখা ইয়াকুব ও রাশিয়া। অমিতের চরিত্রে শুভজিৎ সাধু, রবার্টের চরিত্রে অনুপম মুখার্জি, অরিত্র ও ইভিচের চরিত্রে তাপস ঘোষ, গল্পের সূত্রধর, কথক, কর্নেল আর ইয়াকুবের চরিত্রে আমি মনতোষ বিশ্বাস। আরও ভালো ভালো গল্প পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন।